দহেজের জন্য গর্ভবতী স্ত্রীকে বাড়ি থেকে বের করে দেওয়া। আইপিএস ৯ বছর পরে সেই মহিলার অফিসে চাকরি চাইতে পৌঁছল। মধ্যপ্রদেশের ইন্দোর শহরের সেই ঠান্ডা সকাল আজও মানুষজনকে মনে আছে, যখন বিজয়নগরের একটা বড় সরকারি কলোনিতে দাঁড়ানো সাদা রঙের সরকারি গাড়ির সামনে একটা গর্ভবতী মহিলা কাঁদতে কাঁদতে রাস্তায় পড়ে গিয়েছিল। আর দরজায় দাঁড়ানো তারই স্বামী, একটা তেজস্বী আইপিএস অফিসার, তার রাগ আর অহংকারে অন্ধ হয়ে তাকে ভিতরে আসতে মানা করছিল। সেই মহিলার নাম ছিল সন্ধ্যা, আর তার স্বামীর নাম ছিল অভিষেক রাঠোর, যে সেই সময় ইন্দোরে এসপির পদে পোস্টেড ছিল। ইউনিফর্মের চকচকে সরকারি বাংলো, সাইরেনওয়ালা গাড়ি আর সমাজে প্রতিপত্তি, এসব তার ভিতরে এমন অহংকার ভরে দিয়েছিল যে তার নিজের স্ত্রীর দুঃখ দেখতে পাওয়া বন্ধ হয়ে গিয়েছিল। সন্ধ্যা একটা সাধারণ পরিবার থেকে ছিল। তার বাবা দেবাস জেলার একটা ছোট গ্রামে স্কুল টিচার ছিল। তারা তাদের সামর্থ্যের বাইরে গিয়ে মেয়ের বিয়ে একটা আইপিএস অফিসারের সাথে দিয়েছিল, যাতে মেয়ের জীবন নিরাপদ আর সম্মানজনক হয়। কিন্তু বিয়ের কয়েক মাস পরেই সম্মানের জায়গায় খোঁটা আর ভালোবাসার জায়গায় দহেজের দাবি নিয়ে নিল। শুরুতে অভিষেকের মাই খোঁটা দিত, আমরা আমাদের ছেলেকে এতটা পড়িয়েছি, এতটা বড় অফিসার বানিয়েছি, আর তোমরা শুধু এতটুকু গাড়ি আর কিছু ফার্নিচার দিয়ে ভেবেছ সম্পর্কটা সমান হয়ে গেল। সন্ধ্যায় চুপ করে থাকত, কারণ সে ভেবেছিল বিয়ে আপোষে চলে। কিন্তু ধীরে ধীরে অভিষেকও বদলে যেতে লাগল। সে দেরি রাতে বাড়ি আসত, ফোনে কারো সাথে হাসতে হাসতে কথা বলত, আর সন্ধ্যা থেকে দূরত্ব বাড়াতে লাগল। যখন সন্ধ্যা একদিন সাহস করে জিজ্ঞাসা করল, আমার থেকে কোনো ভুল হয়েছে, তখন অভিষেক ঠান্ডা স্বরে বলল, ভুল তোমার না, তোমার বাবার। তারা আমার সম্মান অনুযায়ী দহেজ দেয়নি। সেই দিন সন্ধ্যার ভিতরে কিছু ভেঙে গিয়েছিল। সময় চলতে লাগল, আর একদিন সন্ধ্যা জানতে পারল যে সে মা হতে চলেছে। সে ভেবেছিল এখন সব ঠিক হয়ে যাবে, বাচ্চা প্রত্যেক সম্পর্ককে জোড়া দেয়। কিন্তু সে ভুল ভেবেছিল। যখন এই খবর বাড়িতে বলা হলো, তখন অভিষেকের মায়ের মুখ খুশিতে না, বরং চিন্তায় ভরে গেল। এখন আরও খরচ বাড়বে, আগে যা দেওয়া দরকার ছিল তা তো দাওনি। সন্ধ্যার বাবা অনেকবার ফোনে হাত জোড় করে বলেছিল, বাবা আমি সরকারি মাস্টার, যতটা সম্ভব করেছি, এখন আর বলো না। কিন্তু ওদিক থেকে প্রত্যেকবার একই উত্তর আসত, যদি মেয়ের সম্মান চাও তাহলে গাড়ি আর ৫০ লক্ষের ব্যবস্থা করো। সন্ধ্যা এসব শুনত, আর প্রত্যেক রাতে তার পেটে হাত রেখে কাঁদত। একদিন বিষয়টা এতটা বেড়ে গেল যে অভিষেক স্পষ্ট কথায় বলল, হয় তোমার বাড়ি থেকে টাকা আসবে, নয়তো তুমি এই বাড়িতে থাকবে না। সন্ধ্যা কাঁপা কণ্ঠে বলল, আমি ৮ মাসের গর্ভবতী, কোথায় যাব? অভিষেক দরজার দিকে ইশারা করল, যেখান থেকে এসেছ সেখানে যাও। সেই সকালে যখন সরকারি কলোনির লোকজন তাদের কাজে বের হচ্ছিল, তখন বাংলোর মূল দরজায় জোরের আওয়াজ হল, আর সন্ধ্যাকে ধাক্কা দিয়ে বাইরে করে দেওয়া হল। সে রাস্তায় পড়ে গেল। তার হাতে শুধু একটা ছোট ব্যাগ ছিল। চোখ থেকে অশ্রু ঝরছিল, আর পেটে পালিত বাচ্চাটা যেন প্রত্যেক ধাক্কায় দুঃখে কাঁদছিল। লোকজন জানালা থেকে দেখছিল, কিন্তু কেউ এগিয়ে আসেনি, কারণ সামনে দাঁড়ানো মানুষটা একটা আইপিএস ছিল। সন্ধ্যা শেষবার অভিষেকের দিকে তাকাল। আশা ছিল যে হয়তো তার হৃদয় গলে যাবে, কিন্তু দরজা বন্ধ হয়ে গিয়েছিল। সেই দিন সন্ধ্যা ইন্দোর ছেড়ে দিল। সে দেবাসে ফিরে যায়নি, কারণ সে তার বাবাকে আর বোঝা দিতে চায়নি। সে উজ্জয়িন যাওয়ার বাস ধরল। রাস্তা ভোর সে চুপ করেছিল। বাসের জানালা থেকে বাইরে তাকিয়ে সে মনে একটা সিদ্ধান্ত নিল, এখন সে কখনো ভিক্ষায় সম্মান চাইবে না। উজ্জয়িনে তার একটা পুরনো সহেলি থাকত, ঋতু, যে তাকে তার ছোট ভাড়া বাড়িতে জায়গা দিল। কয়েক সপ্তাহ পরে সন্ধ্যা একটা ছেলেকে জন্ম দিল। হাসপাতালের বিল দেওয়ার জন্যে ঋতু তার গয়না বন্ধক রেখেছিল। সন্ধ্যা সেই বাচ্চাকে কোলে নিয়ে শুধু একটা কথা বলল, তুই কারো ওপর বোঝা হবি না, তোর মাও হবে না। সেই দিন থেকে তার লড়াই শুরু হলো। সে সেলাইয়ের কাজ শুরু করল, তারপর ঘরে ঘরে টিফিন বানিয়ে পাঠাতে শুরু করল। রাতে বাচ্চা ঘুমালে সে অনলাইন কোর্স করত। ধীরে ধীরে সে একটা ছোট ক্লাউড কিচেন শুরু করল। উজ্জয়িনের গলিতে সন্ধ্যা হোম ফুড নামে তার টিফিন মশহুর হয়ে উঠল। সময় চলতে লাগল। ওদিকে অভিষেকের জীবনের সবকিছু সেরকম ছিল না যেমন সে ভাবত। তার রাগ আর অহংকার তার অফিস পর্যন্ত পৌঁছে গিয়েছিল। অনেকবার তার অভিযোগ হয়েছিল, কিন্তু তার পোস্টিং বদলাতে থাকত, আর সে তার দুনিয়ায় হারিয়ে থাকত। ৯ বছর চলে গেল।
ইন্দোর, উজ্জয়িন, ভোপাল এই শহরগুলোর মাঝে সন্ধ্যা তার পরিচয় বানিয়ে নিয়েছিল। তার ছোট টিফিন সার্ভিস এখন একটা বড় ফুড কোম্পানিতে বদলে গিয়েছিল। কিন্তু এই 9 বছরে সে কখনো পিছনে ফিরে তাকায়নি। না কারো সাথে অভিযোগ করেছে, না কারো থেকে প্রতিশোধ নেওয়ার শপথ নিয়েছে। সে শুধু একটা জিনিসে মনোযোগ দিয়েছে, নিজেকে এতটা শক্তিশালী বানানো যাতে কোনোদিন যদি জীবন সামনে দাঁড়ায় তাহলে সে মাথা নিচু করে না, চোখ মিলিয়ে কথা বলতে পারে। ওদিকে অভিষেকের জীবনে একটা এমন মোড় আসতে চলেছিল যার সে কখনো কল্পনাও করেনি, আর সেই মোড়ই একদিন তাকে বাধ্য করবে যে সে একটা বড় অফিসের বাইরে দাঁড়িয়ে রিসেপশনিস্টকে বলবে, ম্যাডামের সাথে দেখা করতে চাই, চাকরির সিলসিলায়। কিন্তু সেই অফিসের চেয়ারে বসা মহিলাটা কে ছিল, আর যখন সে সামনে দাঁড়ানো সেই মানুষটাকে চিনল, তখন তার মুখে কেমন হাসি এলো, এসব এখনও বাকি আছে। 9 বছর পরে উজ্জয়িন এখন সন্ধ্যার জন্য শুধু একটা শহর ছিল না, সেটা তার পরিশ্রম, তার অশ্রু আর তার জিদের সাক্ষী হয়ে উঠেছিল। সেই উজ্জয়িন, যার গলিতে কখনো সে টিফিনের ডিব্বা নিয়ে পায়ে হেঁটে চলত, আজ সেই শহরের ফ্রিগঞ্জ এলাকায় তার নিজের 4 তলা ভবন দাঁড়িয়েছিল, যার ওপর বড় অক্ষরে লেখা ছিল সন্ধ্যা নিউট্রিফুডস প্রাইভেট লিমিটেড। সকাল 9টার সময় ছিল। অফিসের বাইরে কর্মচারীদের হলচল শুরু হয়ে গিয়েছিল। ভিতরে রিসেপশন এরিয়ায় কাঁচের দেওয়াল থেকে ছেঁকে আসা রোদ পুরো হলকে আলোকিত করছিল। আর সবচেয়ে ওপরের ফ্লোরে তার কেবিনে বসা সন্ধ্যা ল্যাপটপে একটা বড় ডিলের ফাইল দেখছিল। তার মুখে এখন সেই নির্দোষ ভয় ছিল না যা 9 বছর আগে ছিল। তার চোখে আত্মবিশ্বাস ছিল, কণ্ঠে স্থিরতা ছিল, আর ব্যক্তিত্বে একটা এমন শান্তি ছিল যা শুধু সংগ্রাম করে পার হয়ে আসে। তার ছেলে আরব এখন 9 বছরের হয়ে গিয়েছিল, একটা ভালো স্কুলে পড়ত, আর তাকে তার মায়ের সংগ্রামের ব্যাপারে অনেক কিছু জানা ছিল না। শুধু এটুকু জানত যে তার মা কারো থেকে ভয় পায় না। ঠিক সেই সময়, সেই দিন, সেই শহর থেকে প্রায় 150 কিলোমিটার দূরে ইন্দোরে অভিষেক রাঠোরের দুনিয়া ধীরে ধীরে ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল। গত 2 বছরে তার বিরুদ্ধে অনেক ডিপার্টমেন্টাল তদন্ত বসেছিল। একটা বিল্ডার থেকে ঘুষ নেওয়ার অভিযোগ লাগানো হয়েছিল। একটা কেসে ভুলভাবে মামলা দায়ের করার অভিযোগ সামনে এসেছিল। মিডিয়ায় তার নাম খারাপ হয়েছিল, আর অবশেষে তাকে সাসপেন্ড করা হয়েছিল। ইউনিফর্মের শক্তি চলে যাওয়ায় সাথে দাঁড়ানো লোকজনও ধীরে ধীরে দূরে সরে গেল। যে বন্ধুরা সাথে পার্টিতে হাসত, তারা ফোন তোলা বন্ধ করে দিল। তার মা যে কখনো দহেজের স্বপ্ন দেখত, এখন অসুখ আর চিন্তায় ঘিরেছিল, আর বাড়ি খরচ চালানো পর্যন্ত কঠিন হয়ে উঠেছিল। সরকারি বাংলো খালি করতে হয়েছিল, গাড়ি ফেরত দিতে হয়েছিল, আর প্রথমবার তাকে অনুভব হল যে ইউনিফর্ম ছাড়া তার পরিচয় কতটা দুর্বল। সে অনেক জায়গায় চাকরির জন্য আবেদন করল, কিন্তু তার বিতর্কিত রেকর্ড সামনে আসতেই দরজা বন্ধ হয়ে যেত। একদিন তার পুরনো পরিচিত সলা দিল, উজ্জয়িনে একটা বড় ফুড কোম্পানি আছে, দ্রুত বাড়ছে, তাদের সিকিউরিটি আর অ্যাডমিন ম্যানেজারের দরকার, তুমি চেষ্টা করে দেখো। অভিষেক ক্লান্ত কণ্ঠে জিজ্ঞাসা করল, কোম্পানির নাম? সে উত্তর দিল, সন্ধ্যা নিউট্রিফুডস। নাম শুনে অভিষেক কয়েক মুহূর্তের জন্য চুপ হয়ে গেল, যেন তার ভিতরে কোথাও একটা পুরনো স্মৃতি হালকা দস্তক দিচ্ছে। কিন্তু সে সেই চিন্তা ঝেড়ে ফেলল। তাকে মনে হলো এটা শুধু একটা সংযোগ, দুনিয়ায় সন্ধ্যা নামের কত মহিলা আছে। পরের সপ্তাহেই সে উজ্জয়িন পৌঁছল। অফিসের ভবনের সামনে দাঁড়িয়ে সে উপরে লেখা নাম পড়ল, তারপর ভিতরে পা রাখল। রিসেপশনে বসা মেয়েটা হেসে জিজ্ঞাসা করল, জি, কিভাবে সাহায্য করতে পারি? অভিষেক ধীরে বলল, ম্যানেজার পোস্টের জন্য ইন্টারভিউ আছে, ম্যাডামের সাথে দেখা করতে হবে। রিসেপশনিস্ট কম্পিউটারে নজর ফেলল। জি, আপনার নাম? অভিষেক। অভিষেক রাঠোর। মেয়েটা নাম টাইপ করল, তারপর ফোন তুলে ওপরে কল লাগাল। ম্যাডাম, একটা অভিষেক রাঠোর ইন্টারভিউয়ের জন্য এসেছে। ওপরে কেবিনে বসা সন্ধ্যা যেই নাম শুনল, তার আঙুলগুলো কিবোর্ডে থেমে গেল। হৃদয়ের ধড়কন এক মুহূর্তে দ্রুত হয়ে উঠল। সে জানালার বাইরে তাকাল। সামনে মহাকাল মন্দিরের দিকে যাওয়া রাস্তা দেখা যাচ্ছে, আর তার মনে 9 বছরের পুরনো সেই সকাল বিদ্যুতের মতো চমকে উঠল। সেই দরজা, সেই ধাক্কা, সেই রাস্তা, সেই বন্ধ হয়ে যাওয়া দরজা। সে তার চোখ বন্ধ করল, গভীর শ্বাস নিল, আর শান্ত স্বরে বলল, তাদের ভিতরে পাঠিয়ে দিন। নিচে রিসেপশন থেকে কল এলো, স্যার, আপনি ওপরে যেতে পারেন। লিফটের কাছে অভিষেক নিজেকে দেখল। চুলে হালকা সাদা হয়ে এসেছে, মুখের চকচকে গায়েব, চোখে ক্লান্তি। লিফটের দরজা খুলল। করিডরের শেষে একটা কেবিন ছিল, যার ওপর নেম প্লেট লাগানো ছিল, সন্ধ্যা ত্রিবেদী, ম্যানেজিং ডিরেক্টর। অভিষেক নেম প্লেট পড়ল, হৃদয়ে আবার হালকা ধড়কাল। কিন্তু সে নিজেকে বোঝাল, এটা শুধু নামের সংযোগ। সে দরজায় দস্তক দিল। ভিতর থেকে আওয়াজ এলো, আসুন। দরজা খুলল, আর সামনে সেই মুখ ছিল যা কখনো তার জীবনের অংশ ছিল, কিন্তু এখন পুরোপুরি বদলে গিয়েছে। শাড়ির সরলতায়ও একটা আলাদা মর্যাদা ছিল। চোখে অশ্রু না, বরং ঠান্ডা আত্মবিশ্বাস ছিল। অভিষেক কয়েক মুহূর্তের জন্য জড়ো হয়ে গেল। তার ঠোঁট থেকে শুধু এইটুকু বেরোল, তুমি? সন্ধ্যা চেয়ারে সোজা হয়ে বসে বলল, বসুন মিস্টার রাঠোর,
ইন্টারভিউয়ের জন্য এসেছেন না? তার কণ্ঠে না রাগ ছিল না খোটা, শুধু একটা অদ্ভুত শান্তি ছিল যা অভিষেককে ভিতর পর্যন্ত চুচিয়ে দিল। সে চেয়ারে বসল, হাতের আঙুলগুলো একে অপরের সাথে জড়িয়ে গেল। কয়েক মুহূর্ত পর্যন্ত ঘরের নীরবতা রইল। তারপর সন্ধ্যা ফাইল তুলে তার দিকে না তাকিয়ে জিজ্ঞাসা করল, তাহলে বলুন, আপনি এই চাকরির জন্য নিজেকে কেন যোগ্য মনে করেন? অভিষেক গলা পরিষ্কার করল, যেন শব্দ খুঁজছে, কিন্তু তার মনে বারবার সেই দৃশ্য ঘুরছে। রাস্তায় পড়ে যাওয়া একটা গর্ভবতী মহিলা আর বন্ধ হয়ে যাওয়া দরজা। সন্ধ্যা প্রথমবার সোজা তার চোখে তাকিয়ে ধীরে বলল, জীবন খুব অদ্ভুত হয় না? কখনো দরজা বন্ধ করা মানুষ কারো দরজায় দাঁড়িয়ে থাকে। ঘরের হাওয়া যেন ভারী হয়ে গেল। অভিষেকের কাছে কোনো উত্তর ছিল না, কিন্তু এটা শুধু শুরু ছিল, কারণ এখনও সে দেখেনি যে সেই অফিসের দেওয়ালে একটা ফ্রেমে একটা ছোট বাচ্চার ছবি লাগানো আছে, আর সেই বাচ্চাটা ঠিক তার মতো দেখতে। ঘরের দেওয়ালে লাগানো সেই ছবিতে অভিষেকের নজর যেই থামল, তার শ্বাস এক মুহূর্তের জন্য আটকে গেল। ফ্রেমে একটা ৯ বছরের ছেলে স্কুল ইউনিফর্মে হাসছে। তার চোখ, তার ভুরুর আকার, হাসির ধরন সবকিছু কারো স্মৃতি মনে করিয়ে দিচ্ছে, আর সেই কেউ আর কেউ না, নিজে অভিষেক। সে কাঁপা কণ্ঠে জিজ্ঞাসা করল, এটা? সন্ধ্যা অভাবিতভাবে বলল, আমার ছেলে আরবের ছবি। অভিষেকের গলায় যেন শব্দ আটকে গেল। সে চেয়ারের হাতলকে শক্ত করে ধরল। তার ভিতরে গত ৯ বছর যেন একসাথে জীবিত হয়ে উঠল। সেই দিন যখন সে ৮ মাসের গর্ভবতী স্ত্রীকে দরজা থেকে ধাক্কা দিয়েছিল, সেই রাতগুলো যখন সে একবারও ফিরে না জিজ্ঞাসা করেছে যে সে জীবিত আছে কিনা, সেই অহংকার যা তাকে সঠিক মনে হতো। সন্ধ্যা ফাইল বন্ধ করে দিল, আর প্রথমবার পুরোপুরি ইন্টারভিউ মোড থেকে বাইরে এসে তার দিকে তাকাল। তার চোখে এখন ঠান্ডা আত্মবিশ্বাসী নয়, বরং একটা গভীর বোঝাপড়া ছিল, যেন সে জীবনকে খুব কাছ থেকে দেখে নিয়েছে। আপনার হয়তো জানার আগ্রহ হচ্ছে, সে শান্ত স্বরে বলল, যে সেই দিনের পরে কি হয়েছিল। অভিষেক মাথা নিচু করল, তার কণ্ঠ নিচু ছিল। আমি খুব ভুল ছিলাম। সন্ধ্যা হালকা হাসি দিল, যাতে খোঁটা ছিল না, কিন্তু সত্যতা ছিল। ভুল আর অপরাধের মধ্যে ফারাক আছে মিস্টার রাথোর। আপনি ভুল করেননি, আপনি সিদ্ধান্ত নিয়েছিলেন, আর সেই সিদ্ধান্ত দুটো জীবন বদলে দিয়েছে। ঘরে আবার নীরবতা ছড়িয়ে পড়ল। বাইরে কাজের পারে কর্মচারীরা কাজে ব্যস্ত ছিল, মেশিনের হালকা আওয়াজ আসছিল, ফোন বাজছে, আর এই ঘরে দুজন মানুষ তাদের অতীতের সামনে বসেছিল। অভিষেক সাহস জুতিয়ে জিজ্ঞাসা করল, আরফ কি তাকে জানা আছে যে আমি? সন্ধ্যা তৎক্ষণাৎ উত্তর দিল, না, তাকে শুধু এটুকু জানা আছে যে তার বাবা এখন এই দুনিয়ায় নেই। এটা শুনে অভিষেকের মুখ সাদা হয়ে গেল। তুমি তাকে আমার ব্যাপারে মরা বলেছ? সন্ধ্যার চোখে প্রথমবার হালকা কঠোরতা এলো। যেই দিন আপনি আমাদের রাস্তায় ছেড়ে দিয়েছিলেন, সেই দিন থেকে আমাদের জন্য আপনি মরে গিয়েছিলেন। এই শব্দগুলো যেন হাতুড়ির মতো অভিষেকের বুকে পড়ল। সে চেয়ার থেকে একটু পেছনে ঠেকল। তার চোখে নম্রতা ছিল, কিন্তু সে জানত যে এই নম্রতা সেই দুঃখের ক্ষতিপূরণ করতে পারবে না। সন্ধ্যা ধীরে জলের গ্লাস তার দিকে বাড়াল। ঘাবড়াবেন না, আমি এখানে প্রতিশোধ নিতে বসিনি। আমি এখানে একটা কোম্পানি চালাতে বসে আছি, আর আপনি ইন্টারভিউ দিতে এসেছেন। তার এই কথা অভিষেককে আরও ছোট করে দিল। আমি চাকরির যোগ্য নই, সে ধীরে বলল। সন্ধ্যা উত্তর দিল, যোগ্যতার সিদ্ধান্ত ভাবনায় না, যোগ্যতায় হয়। কিন্তু হ্যাঁ, বিশ্বাসের সিদ্ধান্ত চরিত্রে হয়। অভিষেকের চোখের সামনে তার সাসপেনশনের কাগজ ঘুরে গেল। মিডিয়ার হেডলাইন, ঘুষের অভিযোগ, ডিপার্টমেন্টাল তদন্ত। আমাকে একটা সুযোগ দরকার, সে প্রায় মিনতি করে বলল। আমি সব হারিয়েছি, চাকরি, সম্মান। আমি মায়ের চিকিৎসাও ঠিকমতো করতে পারছি না। আমি সত্যিই বদলে গিয়েছি। সন্ধ্যা কয়েক মুহূর্ত তাকে দেখল। ৯ বছর আগে যদি এই মানুষটা তার সাথে একবারও মানবিকতার সাথে কথা বলতো, তাহলে হয়তো গল্পটা আলাদা হতো। কিন্তু জীবন পেছনে যায় না। ঠিক সেই সময় কেবিনের দরজা হালকা খুলল। একটা ছোট ছেলে ভিতরে এলো, স্কুল ব্যাগ কাঁধে, মুখে চকচকে। মাম্মা, আজ আমার ম্যাথস টেস্ট খুব ভালো গিয়েছে। সন্ধ্যার মুখ তৎক্ষণাৎ নরম হয়ে গেল। গুড আরব, অপেক্ষা করো বেটা, মাম্মা মিটিংয়ে আছে। আরবের নজর প্রথমবার অভিষেকের উপর পড়ল। হ্যালো আঙ্কেল, সে নির্দোষভাবে বলল। অভিষেকের ঠোঁট কাঁপতে কাঁপতে সে শুধু এইটুকু বলতে পারল, হ্যালো। সে সেই বাচ্চার চোখে নিজেকে দেখল, আর প্রথমবার তাকে অনুভব হল যে সে শুধু একটা স্ত্রী হারায়নি, সে তার ছেলের ৯ বছরও হারিয়েছে। প্রথম হাসি, প্রথম পদক্ষেপ, প্রথম স্কুল ডে, সব কিছু। আরাফ বাইরে চলে গেল। দরজা বন্ধ হল, ঘরে আবার সেই ভারী নীরবতা ফিরে এলো। সন্ধ্যা ধীরে বলল, আপনি জানেন মিস্টার রাঠোর, যখন আমি আরাফকে জন্ম দিয়েছিলাম, তখন হসপিটালের বিল দেওয়ার জন্য আমার সাহেলি তার গয়না বন্ধক রেখেছিল। সেই দিন আমি স্থির করেছিলাম যে আমার ছেলে কখনো কারু সামনে হাত পাতবে না। আর আজ, সে কয়েক মুহূর্ত থামল, আজ আপনি আমার সামনে হাত পেতে বসে আছেন।
অভিষেকের কাছে কোনো উত্তর ছিল না। সে মাথা নিচু করল। কিছুক্ষণ পরে সন্ধ্যা ফাইল আবার খুলল। আপনার প্রশাসনিক বোঝাপড়া ভালো, সিস্টেমের জ্ঞান আছে। কোম্পানিকে সিকিউরিটি আর লিগ্যাল অ্যাডভাইসের দরকার। আমি আপনাকে চাকরি দিতে পারি। অভিষেক অবাক হয়ে তার দিকে তাকাল, কিন্তু সন্ধ্যার কণ্ঠ গম্ভীর হয়ে উঠল। এই চাকরি আপনার জন্য দয়া হবে না, এটা একটা পরীক্ষা হবে। যদি আপনি এখানে একটাও ভুল পদক্ষেপ নেন, তাহলে মনে রাখবেন, এখন আমি সেই মহিলা নই যে চুপচাপ ধাক্কা খেয়ে নেবে। অভিষেকের চোখে প্রথমবার একটা সত্যিকারের অনুশোচনা স্পষ্ট দেখা গেল। আমি প্রমাণ করব, সে বলল। সন্ধ্যা ইন্টারকম তুলল। এইচআরকে পাঠান, মিস্টার অভিষেক রাঠোরের অফার লেটার তৈরি করে দিন। ফোন লেখে সে শেষবার তার দিকে তাকাল। জীবন আপনাকে সেই জায়গায় এনে দাঁড় করিয়েছে যেখান থেকে আপনি আমাকে ফেলেছিলেন। ফারাক শুধু এইটুকু যে আমি আপনাকে ধাক্কা দিইনি। অভিষেকের চোখ থেকে একটা অশ্রু পড়ল, কিন্তু আসল পরীক্ষা এখনও বাকি ছিল। কারণ সত্য আর অতীত শুধু এই ঘর পর্যন্ত সীমিত থাকবে না। অফার লেটারে সাইন করার সময় অভিষেকের হাত হালকা কাঁপছিল। এই সেই হাত যা কখনো অহংকারে দরজা বন্ধ করেছিল, আর আজ সেই হাত একটা চাকরির কাগজে স্বাক্ষর করছে, সেই মহিলার কোম্পানিতে যাকে সে কখনো দুর্বল ভেবে ছেড়ে দিয়েছিল। অফিস থেকে বাইরে বের হয়ে তাকে মনে হলো যেন তার পদক্ষেপ ভারী হয়ে গিয়েছে। প্রত্যেক কর্মচারীর নজর তাকে সাধারণভাবে দেখছিল। কাউকে জানা ছিল না যে এই মানুষটা এই কোম্পানির ম্যানেজিং ডিরেক্টরের অতীত। আর হয়তো এটাই তার সবচেয়ে বড় সাজা ছিল, যে তার সত্য শুধু তার আর সন্ধ্যার মাঝে বন্দী ছিল। প্রথম দিন যখন সে কাজে এলো, তখন সে অনুভব করল যে এখানে সবকিছু নিয়মে চলে। প্রত্যেক ফাইল স্বচ্ছ, প্রত্যেক পেমেন্ট রেকর্ডে আছে। কোনো শর্টকাট নেই, কোনো অবৈধ চাপ নেই। আর তাকে মনে পড়ল যে কখনো সেও সিস্টেমের অংশ ছিল, কিন্তু সেই তা ভেঙেছে। দিনগুলো চলতে লাগল। অভিষেক সকালে সময়মতো আসত, চুপচাপ কাজ করত, কর্মচারীদের সাথে সম্মানে কথা বলত, আর কোনো বাহানা ছাড়া দেরি পর্যন্ত অফিসে বসে থাকত, যেন সে নিজেকে প্রমাণ করার জিদে আছে। সন্ধ্যা তার সাথে পুরোপুরি প্রফেশনাল ব্যবহার করত। মিটিংয়ে শুধু কাজের কথা, কোনো ব্যক্তিগত আলোচনা নেই, কোনো পুরনো স্মৃতি নেই, যেন তাদের মাঝে কখনো কোনো সম্পর্ক ছিলই না। কিন্তু জীবন সবসময় সোজা লাইনে চলে না। একদিন কোম্পানিকে একটা বড় সরকারি টেন্ডার মিলতে চলেছে। উজ্জয়িন আর আশপাশের জেলায় মিড ডে মিল সাপ্লাইয়ের কন্ট্রাক্ট, এই ডিল কোম্পানিকে অনেক গুণ এগিয়ে নিয়ে যেতে পারে। টেন্ডার প্রক্রিয়ার সময় একটা স্থানীয় নেতার লোক অফিসে এলো আর অভিষেকের সাথে আলাদা কথা বলার চেষ্টা করল। সে ধীরে বলল, দেখুন, যদি একটু সেটিং হয়ে যায় তাহলে কাজ সহজ হতে পারে। আপনি তো সিস্টেম বোঝেন। এটা সেই পুরনো দুনিয়া ছিল, সেই প্রলোভন, সেই শর্টকাট। কয়েক বছর আগে অভিষেক হয়তো এমন সুযোগের ফায়দা তুলে নিত, কিন্তু এবার সে স্পষ্ট মানা করে দিল। সে পুরো কথা সন্ধ্যাকে বলল। সন্ধ্যা তার চোখে তাকিয়ে যেন পরখ করছে যে সে সত্য বলছে কিনা। আপনি চাইলে এই কথা আমার থেকে লুকিয়েও রাখতে পারতেন, সে শান্ত স্বরে বলল। অভিষেক ধীরে উত্তর দিল, আগে আমি সবকিছু লুকিয়েছি, এবার না। কয়েক সপ্তাহ পরে টেন্ডার পুরোপুরি স্বচ্ছ প্রক্রিয়ায় কোম্পানিকে মিলল। সেদিন অফিসে উৎসব ছিল, কর্মচারীরা তালি বাজাচ্ছে। সন্ধ্যা সবার সামনে বলল, এই জয় শুধু আমার না, এটা টিমের সততার জয়। আর প্রথমবার সে অভিষেকের দিকে তাকিয়ে হালকা প্রশংসায় মাথা নাড়ল। সেই রাতে অভিষেক বাড়ি ফিরল, তারপরে তাকে বছরের পরে ঘুম এলো। ধীরে ধীরে মাসগুলো চলে গেল। আরাব এখন কখনো কখনো অফিসে এসে অভিষেকের সাথে কথা বলে নিত। তাকে অভিষেক আঙ্কেল বলতো আর তার স্কুলের কথা বলতো। প্রত্যেকবার সেই আঙ্কেল শব্দ শুনে ভিতর থেকে ভেঙে পড়ত, কিন্তু সে জানত যে এটা তার নিজের সিদ্ধান্তের ফল। একটা সন্ধ্যায় যখন অফিস খালি হয়ে গিয়েছিল, সন্ধ্যা তার কেবিনে জানালার কাছে দাঁড়িয়েছিল। বাইরে উজ্জয়িনের রাস্তাগুলো সন্ধ্যার আলোয় চকচক করছে। অভিষেক ধীরে দরজা খটখটাল। হ্যাঁ, সে ভিতরে এলো। আমাকে আপনার সাথে কিছু বলতে হবে। সন্ধ্যা না ঘুরে বলল, বলুন। সে ধীর স্বরে বলল, আমি অনেক ভেবেছি, কি কখনো এমন হতে পারে যে আমি আমার ছেলেকে সত্য বলতে পারি যে আমি জীবিত? আর সন্ধ্যা তার কথা মাঝখানে থামিয়ে দিল। সে ঘুরল। তার চোখে না রাগ ছিল না ঘৃণা, শুধু একটা স্পষ্ট সত্যতা ছিল। আপনি আরবের বাবা, এই সত্য কেউ বদলাতে পারবে না। কিন্তু বাবা হওয়া শুধু রক্তের সম্পর্ক না হয়, দায়িত্ব, ত্যাগ আর উপস্থিতি থেকে গড়ে ওঠে। অভিষেক চুপ রইল। 9 বছর পর্যন্ত আপনি কোনো দায়িত্ব পালন করেননি। আজ যদি আপনি সত্যি বদলে গিয়ে থাকেন, তাহলে প্রথমে নিজেকে প্রমাণ করুন, তারপরেই আমি আরাফকে সত্য বলার ব্যাপারে ভাবব। এই সিদ্ধান্ত কঠিন ছিল, কিন্তু ন্যায়সঙ্গত। অভিষেক মাথা নিচু করল। আমি অপেক্ষা করব। সময় আবার এগিয়ে গেল। আরও 1 বছর চলে গেল। অভিষেক কোনো লোভ ছাড়া কাজ করল। কোম্পানিকে অনেক আইনি জটিলতা থেকে বাঁচিয়েছে, সিস্টেম শক্তিশালী করেছে।
আর কখনো তার ব্যক্তিগত পরিচয়ের ফায়দা নেয়নি। একদিন আরবের স্কুল ফাংশন ছিল। স্টেজে বাচ্চাদের জিজ্ঞাসা করা হলো, তোমাদের হিরো কে? কেউ বলল ক্রিকেটার, কেউ বলল ফিল্ম স্টার। যখন আরবের পালা এলো, সে মাইক ধরল আর বলল, আমার হিরো আমার মাম্মা, কারণ তিনিই আমাকে শিখিয়েছেন যে কারো সামনে ঝুঁকতে হয় না। আর আমার আরও একটা হিরো আছে, অভিষেক আঙ্কেল, কারণ তিনি বলেন যে ভুল সংশোধন করতে কখনো দেরি হয় না। সন্ধ্যার চোখ নম হয়ে গেল। অভিষেক পিছনে দাঁড়িয়ে সব শুনছিল। সেই মুহূর্তে তাকে অনুভব হলো যে হয়তো জীবন তাকে দ্বিতীয় সুযোগ দিয়েছে, কিন্তু এই সুযোগ সম্পর্কের না, মানুষ হওয়ার। কয়েকদিন পরে সন্ধ্যা আরবকে সত্য বলল, শান্ত ঘরে বসে, কোনো নাটক ছাড়া, কোনো ঘৃণা ছাড়া। আরব লম্বা চুপ্পির পরে শুধু এটুকু জিজ্ঞাসা করল, কি তিনি এখন ভালো মানুষ? সন্ধ্যা বলল, হ্যাঁ, চেষ্টা করছেন। আরব ধীরে বলল, তাহলে তাদের সুযোগ মিলতে হবে। সেই দিন প্রথমবার আরব অভিষেককে পাপা বলে ডাকল। সেই শব্দ শুনে অভিষেকের চোখ থেকে অশ্রু বেরোল। কিন্তু গল্প এখানে শেষ হয় না। সন্ধ্যা তাকে মাফ করেছে, কিন্তু ফিরে তার জীবনসঙ্গী হিসাবে গ্রহণ করেনি। সে স্পষ্ট বলল, সম্পর্ক সেখানেই শেষ হয়ে গিয়েছিল, কিন্তু মানবিকতা এখনও জীবিত। অভিষেক এই সিদ্ধান্ত মেনে নিল। এখন সে সেই শহরে থাকে, তার ছেলের জীবনের অংশ হয়ে, কিন্তু একটা সম্মানজনক দূরত্বের সাথে। আর সন্ধ্যা, সে এখনও সেই অফিসের চেয়ারে বসে, সেই আত্মবিশ্বাসের সাথে, কিন্তু তার মুখে এখন একটা নতুন শান্তি, কারণ সে প্রতিশোধ নেয়নি। সে নিজেকে এতটা উঁচু বানিয়েছে যে প্রতিশোধ নেওয়ার দরকারই পড়েনি। ইন্দোরের সেই সকাল, যখন একটা দরজা বন্ধ হয়েছিল, উজ্জয়িনীর একটা সন্ধ্যা তাকে পুরোপুরি খুলে দিয়েছে। জীবন দুজনকেই তাদের সত্য দেখিয়ে দিয়েছে। অহংকার কখনো স্থায়ী হয় না, কিন্তু আত্মসম্মান সবসময় ফিরে আসে। যদি তোমরা মনে করো যে আত্মসম্মান থেকে বড় কোনো ধন নেই, তাহলে এই গল্পটাকে লাইক করো, তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেল দ্য স্টোরি টেলার বিডিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ এখানে গল্পগুলো শুধু বলা হয় না, এখানে ভাগ্য পাল্টে